হ্যালো স্টুডেন্টস, বিশ্বজিৎ ম্যাথ স্টাডি চ্যানেলে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাই। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো। আজকে আমরা একটি নতুন চ্যাপ্টার শুরু করব স্ট্রেট লাইন ইন 3 ডাইমেনশনাল স্পেস, অর্থাৎ ত্রিমাত্রিক দেশের সরলরেখা। তাই যেহেতু নতুন চ্যাপ্টার, তাহলে অবশ্যই কেউ স্কিপ না করে শেষ অবধি ভিডিওটি দেখবে এবং চ্যানেলে যদি কেউ নতুন হও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো তাহলে ধীরে ধীরে শুরু করা যাক। তো দেখো, আমরা ভেক্টর বীজগণিত, ভেক্টরের গুণ, দিক কোসাইন এবং দিক অনুপাত শেষ করে আজকে আমরা ত্রিমাত্রিক দেশের সরলরেখা শুরু করব। এই ভিডিওতে শুধুমাত্র কনসেপ্ট সম্বন্ধে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা সংক্ষিপ্ত ও বর্ণনামূলক প্রশ্নাবলীগুলো ধীরে ধীরে আলোচনা করব। আমাদের ক্লাস 12-এ 4th সেমিস্টারে ইউনিট 1-এ ভেক্টর অ্যান্ড 3 ডাইমেনশনাল জিওমেট্রি যেটি রয়েছে, সেখান থেকে তোমাদের মোট 15 নম্বর থাকবে। তার মধ্যে ভেক্টর থেকে 5 এবং বাকি 3 ডাইমেনশনাল জিওমেট্রি থেকে 10 নম্বর থাকবে। এখন 3 ডাইমেনশনাল জিওমেট্রি এরই একটি চ্যাপ্টার হচ্ছে তোমাদের এই ত্রিমাত্রিক দেশের সরলরেখা, যেটা আজকে আমরা শুরু করব। আর সংক্ষেপে দেখে নিই যে এই সরলরেখা চ্যাপ্টার থেকে আমরা কী কী জানব। তো এখান থেকে আমরা শিখব সরলরেখা, ত্রিমাত্রিক দেশের সরলরেখা কেমন হয়, অর্থাৎ সরলরেখা সমীকরণ সম্পর্কে। তাহলে 1 নম্বর শিখব সরল রেখার সমীকরণ সম্পর্কে, যে সরলরেখার সমীকরণ ত্রিমাত্রিক দেশে কেমন হবে। 2 নম্বর যেটা জানব, সরল রেখার সমীকরণের বিভিন্ন আকার সম্পর্কে আমরা জানব। ঠিক আছে, তো তোমরা মনে রাখবে সরলরেখার সমীকরণের এখানে আকার তোমাদের 2 ধরনের আকার সম্পর্কে পড়তে হবে। 1 নম্বরটা আমি মনে করলাম, বা 1 নম্বরটা এখানে লিখলাম, সরল রেখার প্যারামেট্রিক আকার, এটাকে আবার এক বিন্দু আকারও বলে, এক বিন্দু আকার। ঠিক আছে, আবার 2 নম্বর যেটা সরলরেখার সমীকরণের আরেকটি আকার হচ্ছে 2 বিন্দু আকার। ঠিক আছে, তাহলে সরলরেখার সমীকরণের বিভিন্ন আকার সম্পর্কে জানবো। তার মধ্যে একটি হচ্ছে সরলরেখার প্যারামেট্রিক আকার, যেটাকে এক বিন্দু আকার বলে, এবং আরেকটি হচ্ছে 2 বিন্দু আকার। আবার সরলরেখার প্যারামেট্রিক আকারকে বা এক বিন্দু আকারকে আমরা 2 রকমভাবে লিখতে পারি। একটাকে ভেক্টর আকার বলে, আবার আরেকটিকে কার্তেশীয় আকার বলা হয়। ঠিক আছে, একই রকমভাবে 2 বিন্দু আকারকেও তুমি এই 2টি ফর্মে লিখতে পারো, একটি হচ্ছে ভেক্টর আকারে এবং একটি হচ্ছে কার্তেশীয় আকারে। ঠিক আছে, তাহলে এক কথায় তুমি যদি বলো, তাহলে যে কোনো সরলরেখাকে তুমি 2 রকম ফর্মে লিখতে পারো, একটি ভেক্টর আকারে এবং একটি কার্তেশীয় আকারে। ঠিক আছে, তাহলে সেটা এক বিন্দু আকারই হোক বা 2 বিন্দু আকারে হোক, যে কোনো তুমি সরলরেখাকে, যে কোনো তুমি ত্রিমাত্রিক দেশের সরলরেখাকে 2টি আকারে লিখতে পারো, একটি ভেক্টর ফর্মে এবং একটি কার্তেশীয় ফর্মে। ঠিক আছে, এরপর তাছাড়া আমরা শিখব, অনেক সময় তোমাকে এই ভেক্টর আকার থেকে কার্তেশীয় ফর্মে নিয়ে যেতে হবে, কিংবা অনেক সময় কার্তেশীয় আকার থেকে ভেক্টর আকার নিয়ে যেতে হবে। তাহলে এরকম আমরা রূপান্তর করাও কিন্তু এই ভিডিওতে আমরা শিখব। ঠিক আছে, তো চলো সবার প্রথমে আমরা জানবো সরলরেখার সমীকরণ সম্পর্কে। আমরা সরল রেখার সমীকরণ, অর্থাৎ একটা ত্রিমাত্রিক দেশের সরলরেখা কেমন হয়, তার সমীকরণ কেমন দেখতে হয়, সেই সম্পর্কে আমরা জানবো। তো সরলরেখার সমীকরণ জানার আগে আমরা সবার প্রথমে জানবো যে সরল রেখা কাকে বলে, স্ট্রেট লাইন কাকে বলে। এখন তোমরা ক্লাস 11-এ পড়েছো যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু যদি একটা নির্দিষ্ট অভিমুখে বা নির্দিষ্ট একটা ডিরেকশনে রেখে যদি গতিশীল হয়, তাহলে তার যে সঞ্চার পথ বা তার যে গতিপথ, সেই গতিপথকে কী বলে? তার গতিপথকে একটি সরলরেখা বা স্ট্রেট লাইন বলে। ঠিক আছে, আবার বলি যে কোনো একটা নির্দিষ্ট বিন্দু কোনো একটা নির্দিষ্ট অভিমুখে বা একটা নির্দিষ্ট ডিরেকশন বজায় রেখে যদি গতিশীল হয়, তাহলে তার যে সঞ্চার পথ বা তার যে গতিপথ, এই গতিপথটাকে কী বলে? এই গতিপথটাকে সরলরেখা বা স্ট্রেট লাইন বলে। এখন তোমরা ক্লাস 11-এ যে সরলরেখা সম্পর্কে পড়েছো তা ছিল দ্বিমাত্রিক সরলরেখা। এখন তোমরা যে সরলরেখার সমীকরণ সম্পর্কে জানবে তা হচ্ছে ত্রিমাত্রিক সরলরেখা। ঠিক আছে, এখন দ্বিমাত্রিক দেশে তুমি কোঅর্ডিনেট এক্সিস দুটো পেতে, একটি এক্স অক্ষ এবং একটি ওয়াই অক্ষ। তাহলে সেই সময় বা দ্বিমাত্রিক দেশে সরলরেখার সমীকরণগুলো যা হচ্ছিল, এই ত্রিমাত্রিক দেশে যেখানে কোঅর্ডিনেট এক্সিস তুমি 3টি পাবে। একটি হচ্ছে মনে করলাম এক্স অক্ষ, একটি ওয়াই অক্ষ এবং একটি জেড অক্ষ। তাহলে এই ত্রিমাত্রিক দেশে বা যেখানে কোঅর্ডিনেট এক্সিস 3টে থাকছে, সেখানে সরলরেখাগুলো কেমনভাবে থাকে বা সরলরেখাগুলোর সমীকরণ কেমন হবে, সেই সম্পর্কে তোমরা এই ভিডিওতে জানবে। ঠিক আছে,
তো চলো এবার আমরা জানবো এই ত্রিমাত্রিক দেশে, অর্থাৎ যেখানে কোঅর্ডিনেট অ্যাক্সিস 3টে থাকবে, সেইখানে স্বরেখার সমীকরণ কেমন হয়। তো স্বরেখার সমীকরণকে আমি আগেই বললাম যে দুটো আকারে লেখা যায়, একটা এক বিন্দু আকার বলে কিংবা প্যারামেট্রিক আকার, এবং একটা 2 বিন্দু আকার। তো আমরা জানবো স্বরেখার প্যারামেট্রিক আকারে, অর্থাৎ 1 বিন্দু আকারে স্বরেখার সমীকরণ কেমন হয়। তো সরল রেখার প্যারামেট্রিক আকার, তো স্বরেখার প্যারামেট্রিক আকার বা 1 বিন্দু আকারকে আমরা দুই আকারে বা দু রকমভাবে আমরা স্বরেখার সমীকরণকে লিখতে পারি। একটাকে বললাম, কি বললাম না, একটা হচ্ছে ভেক্টর আকার বা ভেক্টর রূপ, আরেকটি হচ্ছে কার্তেশীয় আকার। তো আমরা দেখি যে এই প্যারামেট্রিক আকারে বা 1 বিন্দু আকারে আমরা কোনো সমীকরণকে ভেক্টর আকারে কীভাবে লিখতে পারি। ঠিক আছে, তো মনে করলাম যে কোনো একটি নির্দিষ্ট বিন্দু, সেই নির্দিষ্ট বিন্দুকে আমি সেই বিন্দুটার অবস্থান ভেক্টর আমি মনে করলাম এ ভেক্টর, এবং ওই এ ভেক্টর দিয়ে কোনো সরলরেখা যদি যায় এবং সেই সরলরেখাটি যদি বি ভেক্টরের সমান্তরাল হয়, তাহলে কোনো একটা নির্দিষ্ট বিন্দুগামী যেটা এ ভেক্টর, যার অবস্থান ভেক্টর, সেই বিন্দু দিয়ে পাস করছে এমন কোনো সরলরেখা যে সরলরেখাটি বি ভেক্টরের সমান্তরাল, তাহলে সেই সরলরেখাটির সমীকরণ হবে, সেই সরলরেখাটির ভেক্টর সমীকরণ হবে কি হবে না, আর ভেক্টর সমান আছে এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। ঠিক আছে, তাহলে দেখো কি বললাম, যে কোনো একটা সরলরেখা যেটি একটা নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করছে, যার অবস্থান ভেক্টর এ ভেক্টর, এবং ওই সরলরেখাটি বি ভেক্টরের সমান্তরাল, তাহলে তার ভেক্টর সমীকরণ কি হবে, তার ভেক্টর সমীকরণ হবে আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, যেখানে এই টি হচ্ছে এই টি হলো প্যারামেট্রিক ধ্রুবক, বা টি হলো একটি বাস্তব প্যারামিটার, ঠিক আছে, তাহলে এটি হচ্ছে তোমার 1 বিন্দু আকারে ভেক্টর সমীকরণ, অর্থাৎ সরলরেখার প্যারামেট্রিক আকার। ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ছবির মাধ্যমে দেখি তাহলে কি হবে, মনে করলাম 3টে কোঅর্ডিনেট অ্যাক্সিস, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস এবং জেড অ্যাক্সিস। তাহলে এটা মনে করলাম যে এটি হলো এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস এবং এটি জেড অ্যাক্সিস। এখন এই 3টি অক্ষ ধরো এখানে ছেদ করেছে, এটি আমার মূল বিন্দু ও, মনে করলাম এখানে একটি বিন্দু এ রয়েছে যার অবস্থান ভেক্টর মনে করলাম এ ভেক্টর। ঠিক আছে, এখন এই ওকে একে যদি যুক্ত করি এবং ও এ স্বরেখাংশে যদি একটা দিক থাকে, মনে করলাম এই দিকটা হচ্ছে ও থেকে এর দিকে, তাহলে এই ও একটি ভেক্টর হয়ে যাচ্ছে, তাহলে এটি এ ভেক্টর। ঠিক আছে, ও বিন্দু সাপেক্ষে এই এ বিন্দুর অবস্থান যে ভেক্টর তা হচ্ছে এ ভেক্টর। এখন তাহলে ও হচ্ছে এ ভেক্টর। এবার এই এ থেকে বিতে একটি ভেক্টর কল্পনা করলাম, এটা হচ্ছে এবি ভেক্টর। এখন এই এবি ভেক্টরটি ধরো এখানে অন্য আমি একটা ভেক্টর ধরছি, এই এবি ভেক্টরের সমান্তরাল একটি ভেক্টর, সেটি হচ্ছে বি ভেক্টর। তাহলে এই এবি ভেক্টরের সমান্তরাল ভেক্টর যদি বি ভেক্টর হয়, তাহলে বলো তো এবি ভেক্টরটি কী হবে না, এবি ভেক্টরটি হবে টি ইন্টু বি ভেক্টর। বলো হবে কি না, কোনো একটি ভেক্টরের যদি সমান্তরালে কোনো একটি ভেক্টর থাকে, তাহলে ওই ভেক্টরটি কত হবে না, টি ইন্টু বি ভেক্টর। তাই তো, সমান্তরাল যে কোনো ভেক্টর কেমন হয়, টি ইন্টু ভেক্টর, কোনো একটি স্কেলার গুণ ইন্টু ওই ভেক্টরটি, তাহলে এবি ভেক্টরটি হচ্ছে টি ইন্টু বি ভেক্টর। এখন ও থেকে একে যদি ও থেকে বিকে যদি যুক্ত করি, আর এটা যদি আমি আর ভেক্টর প্রকাশ করি, তাহলে আর ভেক্টর সমান কী হবে, দেখো এই ও এ যে ভেক্টরটি, এটা এ ভেক্টর যার অভিমুখ ও থেকে এর দিকে, এ বি যে ভেক্টরটি সেটা হচ্ছে টিবি ভেক্টর যার অভিমুখ এ থেকে বির দিকে, এবং ও বি ভেক্টরের অভিমুখ হচ্ছে ও থেকে বির দিকে, যেটি হচ্ছে আর ভেক্টর দ্বারা প্রকাশ করছি। তাহলে ত্রিভুজের আমরা ভেক্টর যোগে ত্রিভুজ সূত্র থেকে কী পাই, আর ভেক্টর সমান কী হবে না, ও এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর, তাই তো। তাহলে আর ভেক্টর সমান পাচ্ছি ও এ ভেক্টর, মানে দেখো এখানে এ ভেক্টর প্লাস এ বি ভেক্টর মানে টি বি ভেক্টর। তাহলে এটি হচ্ছে 1 বিন্দু আকারে স্বরেখার সমীকরণ, কিংবা স্বরেখার ভেক্টর সমীকরণ বা ভেক্টর আকার, তাই তো, বা স্বরেখার প্যারামেট্রিক আকারে যে ভেক্টর আকারটি সেটি হচ্ছে এটি আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর। বোঝা গেছে? এরপর আমরা জানব যে সরলরেখার কার্তেশীয় আকার কেমন হয়, সরলরেখার কার্তেশীয় আকার সম্পর্কে। সরলরেখার কার্তেশীয় আকার, তাহলে মনে করো যে
x1, y1, z1 বিন্দুগামী যে সরল রেখার দিক অনুপাত সমূহ a b c তার কার্তেশীয় সমীকরণ হবে। বলো কি হবে না, x1, y1, z1 এই বিন্দু দিয়ে একটি সরেখা পাস করছে যার দিক অনুপাতগুলো কত a b c। তাহলে সেই সরেখাটি কার্তেশীয় সমীকরণ কত হবে না, হবে x মাইনাস x1 বাই a সমান y মাইনাস y1 বাই b সমান z মাইনাস z1 বাই c। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে সরলরেখার কার্তেশীয় ফর্ম। আর আগেরটি ছিল সরলরেখার ভেক্টর ফর্ম। তার আর ভেক্টর সমান a ভেক্টর প্লাস টি বি ভেক্টর, যেখানে একটা বিন্দু দিয়ে পাস করছিল সরলরেখাটি যার অবস্থান ভেক্টর দেওয়া ছিল এবং ওই সরলরেখাটি অন্য ভেক্টরের সমান্তরাল ছিল, তার ভেক্টর আকার এরকম হলো। আর এখানে একটি বিন্দু দিয়ে পাস করছে সরলরেখাটি এবং যার দিক অনুপাত সমকত হচ্ছে এ বি সি। তাহলে তার কার্তেশীয় সমীকরণ হচ্ছে এক্স মাইনাস x1 বাই এ সমান y মাইনাস y1 বাই বি সমান z মাইনাস z1 বাই সি। এখন তোমাদেরকে এই দুটি সমীকরণ কিন্তু মুখস্থ রাখতে হবে। এটি হচ্ছে এক বিন্দু আকারে সরলরেখার সমীকরণ, একটি ভেক্টর আকারে এবং একটি কার্তেশীয় আকারে। ঠিক আছে, তোমাদের এটি মনে রাখতে হবে। এরপরে আমরা জানবো যে দুই বিন্দু আকারে সরলরেখার ভেক্টর সমীকরণ কেমন হয়, আবার কার্তেশীয় আকারে সমীকরণটি কেমন হয় সেই সম্পর্কে জানবো। ঠিক আছে, তো দেখো সরল রেখার দুই বিন্দু আকার, এই দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ কেমন হয়। ঠিক আছে, তো এক নম্বরে ভেক্টর রূপ বা ভেক্টর আকারে কেমন সমীকরণ হয়। তো এখানে মনে করলাম যে দুটি নির্দিষ্ট বিন্দুগামী যাদের অবস্থান ভেক্টর মনে করলাম এ ভেক্টর ও বি ভেক্টর। ঠিক আছে, কোন একটা সরলরেখা যে এই দুটি নির্দিষ্ট বিন্দু দিয়ে পাস করছে যাদের অবস্থান ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর। ঠিক আছে, তাহলে ওই সরলরেখার ভেক্টর সমীকরণ হবে কত হবে, কি হবে না, আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেখানে টি হলো একটি বাস্তব প্যারামিটার। ঠিক আছে, তাহলে কোনো একটা সরলরেখা যদি দুটি বিন্দু দিয়ে পাস করে যাদের অবস্থান ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর, তাহলে ওই সরলরেখাটির ভেক্টর সমীকরণ কি হবে না, আর ভেক্টর সমান এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর, যেখানে টি হচ্ছে একটা বাস্তব প্যারামিটার বা প্যারামেট্রিক্যাল একটা ধ্রুবক। ঠিক আছে, তাহলে ভেক্টর সমীকরণ পেয়ে গেলাম। একই রকমভাবে যদি তার আমরা কার্তেশীয় আকার দেখি, সেই সরলরেখাটি কার্তেশীয় সমীকরণ দুই বিন্দু আকারে কেমন হবে, কার্তেশীয় আকারে সরলরেখাটির সমীকরণ কি হবে। ঠিক আছে, তো দেখো তাহলে এখানে দুটি বিন্দু মনে করলাম x1 y1 z1 এবং একটি বিন্দু হচ্ছে x2 y2 z2। এই বিন্দু দুটির সংযোজক সরলরেখার কার্তেশীয় সমীকরণ হয়। কার্তেশীয় সমীকরণ কি হবে, x মাইনাস x1 বাই x2 মাইনাস x1 y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 z মাইনাস z1 বাই z2 মাইনাস z1। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে সরলরেখার কার্তেশীয় সমীকরণ দুই বিন্দু আকারে। তাহলে দেখো দুই বিন্দু আকারে সরলরেখার ভেক্টর সমীকরণটি কী হয়, ভেক্টর সমীকরণ হচ্ছে আর ভেক্টর প্লাস ইকুয়ালস টু এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টর। দুটি বিন্দু যদি দেওয়া থাকে, দুটি বিন্দুর সংযোগকারী যে সরলরেখা তার কার্তেশীয় সমীকরণ হচ্ছে এক্স মাইনাস x1 বাই x2 মাইনাস x1 ইকুয়ালস টু y মাইনাস y1 বাই y2 মাইনাস y1 ইকুয়ালস টু z মাইনাস z1 বা z2 মাইনাস z1। তাহলে দুই বিন্দু আকারে সরলরেখার সমীকরণ এরকম
ভেক্টর আকারে এবং কার্তেশীয় আকারে এরকম হবে। এটা তোমাদেরকে কিন্তু মুখস্থ রাখতে হবে। তাহলে আমরা দেখলাম যে এক বিন্দু আকারে বা প্যারামেট্রিক আকারে স্বরেখার সমীকরণ ভেক্টর আকারে কেমন হয়, সেটা আবার কার্তেশীয় আকারে কেমন হয়। এখন এখানে দেখলাম যে দুই বিন্দু আকারে কোনো স্বরেখার ভেক্টর রূপ এবং কার্তেশীয় রূপে সমীকরণগুলো কেমন হয়। ঠিক আছে, তাহলে এগুলো এই 4টি সূত্র তোমাদেরকে মুখস্থ রাখতে হবে। তারপরে যখন অঙ্ক করবে তখন ধীরে ধীরে আরও সেটা ভালো করে বুঝতে পারবে। ঠিক আছে। আচ্ছা, তোমরা এখানে একটা লাইন তোমরা মনে রাখবে, একটা কথা মনে রাখবে যে যেটা দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণকে, দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণকে আমরা কিন্তু প্রতিসম বা সিমেট্রিক ফর্মও আকার, প্রতিসম আকার বা সিমেট্রিক ফর্ম বলা হয়। ঠিক আছে, এটা এই কথাটা তোমাকে মনে রাখতে হবে যে অনেক সময় এটা প্রতিসম আকার চাইবে, তো প্রতিসম আকার মানে বুঝে নিতে হবে সেটা দুই বিন্দু আকার চাইছে। ঠিক আছে, তুমি এই কথাটা একটু মনে রাখবে। এরপর আমরা জানবো যে তিনটি বিন্দু কখন সমরেখা হবে। তিনটি বিন্দু সমরেখা, তিনটি বিন্দু কখন সমরেখা হবে আমি মনে করলাম যে এই তিনটি বিন্দু হচ্ছে একটি x1 y1 z1, একটি বিন্দু হলো x2 y2 z2 এবং আরেকটি বিন্দু হলো x3 y3 z3। এই তিনটি বিন্দু কখন সমরেখা হবে না, তিনটি বিন্দু সমরেখা হওয়ার যে শর্ত, এই শর্তটি হলো x2 - x1 বাই x3 - x2 ইকুয়ালস টু y2 - y1 বাই y3 - y2 ইকুয়ালস টু z3 - z1 বাই z3 - z2। এটা z2 মাইনাস হবে। ঠিক আছে, তাহলে তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত কি? তিনটি বিন্দু সমরেখা হওয়ার শর্ত হচ্ছে x2 - x1 বাই x3 - x2, y2 - y1 বাই y3 - y2 সমান z2 - z1 বাই z3 - z2। এই শর্তটা স্যাটিসফাই হলেই আমরা বলতে পারি যে তিনটি বিন্দু পরস্পর সমরেখা। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে কন্ডিশন, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর আমরা জানব যে কোনো স্বরেখার কার্তেশীয় আকার থেকে কিভাবে ভেক্টর আকারে যাওয়া যায়। ঠিক আছে, আবার ভেক্টর আকার থেকে কিভাবে কার্তেশীয় আকার যাওয়া যায়। তো এখন এই কার্তেশীয় আকার থেকে ভেক্টর আকার কিংবা ভেক্টর আকার থেকে কার্তেশীয় আকার কীভাবে যাওয়া যায় সেটি আমরা ছোট ছোট দুটি এক্সাম্পলের মাধ্যমে দেখব। তো চলো এক্সাম্পলগুলো দেখি। দেখো, এখানে আমি একটা সমীকরণ লিখে নিয়েছি। এই সমীকরণটি আমি কার্তেশীয় আকারে লিখেছি। এই সমীকরণটি তোমাকে ভেক্টর আকারে নিয়ে যেতে হবে। ঠিক আছে, এখন ভেক্টর আকারে নিয়ে যাওয়া অর্থাৎ কি, আর ভেক্টর সমান হচ্ছে a প্লাস টি ইন্টু বি ভেক্টর। এই আকারে তোমাকে এই সমীকরণটাকে এই আকারে নিয়ে যেতে হবে। তুমি কীভাবে নিয়ে যাবে না, এটা সমান টি ধরে নেবে, যে এটা সমান টি ধরি। এখন এটা সমান টি যদি হয় তাহলে x - 3 - 2 সমান টি, আবার y - 7 বাই -1 সমান টি, আবার লিখতে পারি z+4/3 ইকুয়ালস টু টি। এখান থেকে তুমি x - 3 সমান -2t পাচ্ছ, আবার x ইকুয়ালস টু 3 - 2t। তাই তো একই রকমভাবে এখানে y - 7 সমান হচ্ছে -t, তাহলে এখান থেকে y সমান হবে 7 - t। একই রকমভাবে এখান থেকে তুমি z+4 সমান 3t পাচ্ছ, তাহলে z সমান হবে -4 - 3t। তাই তো, বুঝে গেছে। এখন আমাদেরকে এইখান থেকে তোমাকে এই ফর্মে নিয়ে যেতে হবে। এখন আমরা লিখব আর ভেক্টর সমান xi ক্যাফ y j ক্যাফ প্লাস জেড কে ক্যাফ। এরপরে আমরা এক্স ওয়াই জেডের মানগুলো বসিয়ে দেবো। এক্সের মান বসাও 3 - 2t ইন্টু আই ক্যাফ, ওয়াইয়ের মানটা বসাও 7 - t ইন্টু জে ক্যাফ, প্লাস জেডের মানটা বসাও -4 - 3t ইন্টু কে ক্যাফ। তাহলে এখান থেকে তুমি দেখো কী পাচ্ছ, 3i ক্যাফ মাইনাস 2ti ক্যাফ, 7j ক্যাফ মাইনাস tj ক্যাফ মাইনাস 4k ক্যাফ মাইনাস 3t কে ক্যাফ। তাহলে এখান থেকে তুমি দেখো যেগুলোতে টি নেই অর্থাৎ টি বর্জিত যে পদগুলো, সেই পদগুলোকে তুমি কাছে আনো। তাহলে কী পাচ্ছ, 3i ক্যাফ, এখানে তুমি পাচ্ছ 7j ক্যাফ, আর এখানে আছে -4k ক্যাফ। আবার যেগুলোতে টি আছে সে টিকে কমন নিয়ে তুমি লিখো, তাহলে এখান থেকে তুমি -2i ক্যাফ পাচ্ছ, এখান থেকে তুমি -j ক্যাফ, আর এখান থেকে তুমি মাইনাস পাবে 3k ক্যাফ। তাই তো, তাহলে এখান থেকে তুমি এই ভেক্টরটিকে যদি
তাহলে আর ভেক্টর সমান এখানে লিখে নাও আর ভেক্টর এগুলো সব। তাহলে আর ভেক্টর সমান তুমি কী পেলে, আর ভেক্টর সমান তুমি আর লেখা দরকার, আর ভেক্টর সমান তুমি পেলে 3i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 4k ক্যাপ প্লাস t ইন্টু মাইনাস 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। ঠিক আছে, এটা মাইনাস না, এটা প্লাস 3t হবে। ঠিক আছে, তাহলে প্লাস 3t করে দাও, অর্থাৎ 3k ক্যাপ। তাহলে এটি দেখো এ ভেক্টর যদি ধরো এটা, তাহলে এ ভেক্টর প্লাস টি ইন্টু বি ভেক্টর, যেখানে টি হলো একটি বাস্তব প্যারামিটার। তাহলে দেখো ওই ভেক্টর ফর্মে কিন্তু চলে এলো বাস্তব প্যারামিটার। তাহলে তোমরা এইভাবে কিন্তু যে কোনো কার্তেশীয় আকার থেকে ভেক্টর ফর্মে নিয়ে যেতে পারো। ঠিক আছে, এরপর আমরা জানবো যে ভেক্টর ফর্ম থেকে কীভাবে কার্তেশীয় ফর্মে যাওয়া যায়। তো চলো দেখি। এখানে দেখো আমরা একটা সমীকরণ লিখেছি, এই সমীকরণটা একটি সহায়িকা সমীকরণ এবং এটি ভেক্টর ফর্মে দেওয়া আছে। এই সমীকরণটি তোমার কার্তেশীয় ফর্মে লিখতে হবে, কার্তেশীয় আকার লিখতে হবে। তাহলে তুমি এটা কার্তেশীয় আকারে কীভাবে নিয়ে যাবে না, সবার প্রথমে তুমি এই আর ভেক্টরে জায়গায় লিখবে এক্স আই ক্যাফ ওয়াই জে ক্যাফ প্লাস জেড কে ক্যাফ। এটাতে তুমি বন্ধনীগুলো খুলে দাও, তাহলে আই ক্যাফ মাইনাস 2j ক্যাপ প্লাস 4k ক্যাপ প্লাস টি ইন্টু আই ক্যাফ প্লাস 2tj ক্যাফ মাইনাস tk ক্যাফ। তাহলে তুমি পাচ্ছ এক্স আই ক্যাফ ওয়াই জে ক্যাফ প্লাস জেড কে ক্যাফ। এখান থেকে তুমি যে আই ক্যাফগুলো কাছে করো তাহলে কী পাচ্ছ 1 প্লাস টি ইন্টু আই ক্যাফ, জে ক্যাফগুলো তুমি যদি কাছে করো তাহলে মাইনাস 2 প্লাস 2t ইন্টু জে ক্যাফ, আবার কে ক্যাফগুলো কাছে করলে তুমি পাচ্ছ 4 মাইনাস টি ইন্টু কে ক্যাফ। এখন তুমি যদি উভয় পক্ষ থেকে আই ক্যাফ জে ক্যাফ ও কে ক্যাফ এর সহগগুলি তুলনা করো, তাহলে এর তুলনা করলে কী পাবে, তুলনা করে পাই কী পাচ্ছ না এক্স সমান পাচ্ছ 1 প্লাস টি, ওয়াই সমান পাচ্ছ মাইনাস 2 প্লাস 2t, আবার জেড সমান পাচ্ছ 4 মাইনাস টি। তাহলে এখানে এক্স মাইনাস 1 সমান টি হচ্ছে, এখানে ওয়াই প্লাস 2 সমান 2t হচ্ছে, আর এখানে জেড মাইনাস 4 সমান মাইনাস টি হচ্ছে, তাই তো। এরপরে টিকে তুমি যদি অপনয়ন করো, টি অপনয়ন করলে তুমি কি পাবে না, অপনয়ন করলে পায় এক্স মাইনাস 1 বাই কিছু না মানে 1, ওয়াই প্লাস 2 বাই 2 এবং জেড মাইনাস 4 বাই মাইনাস 1। তাহলে দেখো এই সমীকরণটি হচ্ছে এই নির্ণয় সমীকরণটি কার্তেশীয় আকার, তাই তো। তাহলে নির্ণয় সরল রেখাটির প্রতিসম আকার বা কার্তেশীয় আকার, প্রতিসম আকারে কার্তেশীয় সমীকরণ। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা কার্তেশীয় ফর্ম থেকে বা কার্তেশীয় আকার থেকে তোমরা ভেক্টর আকারে যেতে পারো বা ভেক্টর আকার থেকে কার্তেশীয় আকারে যেতে পারো। ঠিক আছে, তাহলে এই প্রসেস তোমরা কনভার্ট করতেই পারো। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের কনসেপ্ট এই চ্যাপ্টারে করার জন্য। তো এই কনসেপ্টটা তোমরা ঠিকঠাক করে বোঝো, এই কনসেপ্টটা যদি মাথায় ঢোকে তাহলে অবশ্যই কিন্তু পরবর্তী যে অঙ্কগুলো সংক্ষিপ্ত বা বর্ণনামূলক যে প্রশ্নগুলি রয়েছে সেগুলো কিন্তু খুব সহজে বুঝতে পারবে। ঠিক আছে, তো আজকে এই অবধি থাক। ঠিক আছে।